একজন মানুষ, সৈয়দ মাহমুদুল্লাহ, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। উনি যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে। এবং আমি পেয়েছি সেহেলি শারমিন, তিনি যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে। এবং তিনি, আমি বলবো যে নতুন প্রজন্মের যে জুলাই বিপ্লব কিংবা যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন, সেই আন্দোলনের অন্যতম একজন সমর্থক, যিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তিনি দেখেন নতুন স্বপ্ন বাংলাদেশকে ঘিরে। এবং আমি সম্মানিত অতিথি হিসেবে আমার আরেকজন বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন তাহমিনা আক্তার, অধ্যাপক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তবে তার ক্যামেরাটি ঠিক করতে হবে, আমার প্রোগ্রাম প্রডিউসারকে অনুরোধ করছি একটু সহায়তা করার জন্য। যেহেতু দুজনকে আমি পেয়েছি, আরো দুজন আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতে আমি একটু সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে যেতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার সাথে অনেকবার কথা হয়েছে, তবে ভোট গ্রহণ হলো, এখন নির্বাচনের চূড়ান্ত ফলাফল সবগুলো আসনের জন্য আমরা অপেক্ষা করছি। এ পর্যন্ত আপনার মনোভাব কিংবা আপনার প্রতিক্রিয়াটি যদি একটু জানাতেন আমাদের। আপনাকে ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাদের এবং যারা আপনার সাথে আজকে গেস্ট হবেন আমার সহ আলোচক, তাদের প্রতি অগ্রিম শুভেচ্ছা। হ্যাঁ, নিশ্চয়ই একটা নির্বাচন হয়ে গেল এবং মোটামুটি ভাবে মোটা থেকে বলা যায় তৃতীয় বিশ্বের মানে নিরিখে এটা একটা ভালো নির্বাচন হয়েছে। এবং কিছু কিছু কারচুপির ঘটনা ঘটেছে, কিছু কিছু অনিয়ম এদিক সেদিক ঘটেছে, কিন্তু ওভারঅল আমার জানা মতো, আমি যে তথ্য এ পর্যন্ত পেয়েছি, আমি বিভিন্ন চ্যানেল দেখছি, অন্যান্য নিউজ আউটলেটগুলো দেখছি, বিদেশি পর্যবেক্ষকদের বক্তব্য কিছু কিছু দেখলাম। দেখে আমার মনে হয়েছে মোটামুটি একটা মানে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি একটি প্রাথমিক। আর এ পর্যন্ত যে ফলাফল কথা আপনি উল্লেখ করলেন, আমি যে তথ্য দেখলাম তাতে অলরেডি বিএনপি 2/3 বেশি, 200 আসন বেশি, 213 থেকে 15 আসন ইতিমধ্যে পেয়ে গেছে ঘোষিত, মানে অঘোষিত ইলেকশন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা পাবে। আর 73 হাইয়েস্ট একটা ফিগার দেখছি জামাত ইসলাম পেয়েছে, এটা এ পর্যন্ত দেখলাম। আচ্ছা, আমরা সেই ফলাফল নিয়ে আরো বিশ্লেষণ করব। সেলি শারমিন, আপনার কাছে যেতে চাই, কারণ আমরা গণমাধ্যম কর্মী কিংবা আমরা রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে যেভাবে নির্বাচনকে ব্যাখ্যা করব, আপনি যেহেতু জুলাই যোদ্ধাই বলি, কারণ এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল একদম সরাসরি জুলাই যোদ্ধাই বলা হয়, তাদের মধ্যে আপনি একজন যিনি সক্রিয়ভাবে খুব অ্যাক্টিভ ছিলেন। আপনার কাছে এই নির্বাচনটি কিভাবে ধরা দিল? থ্যাংক ইউ নূপুর, সুন্দর একটা প্রশ্ন করার জন্য আর আমাকে এই অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য। আমার কাছে একজন জুলাই যোদ্ধা হিসেবে আমার চাওয়া ছিল যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের মানুষ নিজের পছন্দের সরকার পাবে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং যেই সরকার আসবে জনগণের রায়ে সেই সরকার আসবে। সেই হিসেবে আমি খুবই খুশি যে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। কালকে কিছু দু একটা বিচ্ছিন্ন ঘটনা বা প্রোপাগান্ডা আমি তার আগের দিন রাতে দেখেছি, বাট আমি নিজে যেহেতু বাংলাদেশে এসে ভোট দিয়েছি, আমার কাছে মনে হয়েছে ওভারঅল এটা একটা খুবই মানসম্পন্ন সুষ্ঠু, যাকে বলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এটা হয়েছে এবং সেখানে মানুষ তাদের ম্যান্ডেট দিয়েছে। সেই হিসাবে আমি বলবো যে আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে খুবই খুশি যে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের সরকার গড়ে নিতে পারছে। আচ্ছা, সেই জায়গাটি থেকে আপনার কাছেই আমি আবার প্রশ্ন করব, তারপর আমি সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে যেতে চাইবো। আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন যে জনগণ যাকে পছন্দ, মানে জনগণের পছন্দ মতো সরকার সে রায়টি যেন দিতে পারে, সেটির জন্যই আন্দোলন, সেটির জন্যই চেষ্টা। কিন্তু আপনার কাছে প্রশ্ন, একটি বড় রাজনৈতিক দলকে একদম রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে, তাদেরও তো ভোটার আছে, এখন পর্যন্ত আছে, তাদেরকে বাদ দিয়ে এই নির্বাচন আপনি কিভাবে বলতে চান যে সব জনগণের পছন্দ মতো প্রার্থী বাছাই করার অধিকার বাংলাদেশের সব জনগণ পেয়েছিল? আওয়ামী লীগের সমর্থকরা পায়নি, যারা এখনো আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়, হ্যাঁ তারা হয়তো পায়নি। কিন্তু আপনাকে তাহলে বিবেচনা করতে হবে যে আপনি যে জুলাই যোদ্ধা আমাকে বলেছেন, জুলাইটা কেন এসেছিল, তার আগের ইতিহাসটা দেখতে হবে। আওয়ামী লীগ সরকার তিনটা
আমি বলবো নট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে ক্ষমতায় ছিল, তার মানে তারা যেভাবে ক্ষমতায় ছিল সেখানে জনগণের রায় প্রতিফলিত হয়নি। এবং জুলাই যখন এলো, আন্দোলন যখন হলো, তখন আপনি দেখেছেন যে অনেক রক্তপাত, অনেক ছাত্র জনতার, নাম্বারটা নিয়ে আমি বলবো না, বা আমি আন্ডার এস্টিমেট করেই বলি যে 800 ছাত্র জনতার জীবন দিতে হয়েছে। তো এত তাজা একটা রক্তপাতের পরে আপনি যদি বলেন যে আওয়ামী লীগ কেন ক্ষমতায় আসলো না, হ্যাঁ, বা আওয়ামী লীগ কেন নির্বাচনে আসলো আসলো না, বললাম যে হ্যাঁ, আওয়ামী লীগের সরি, সমর্থক যারা তাদেরও তো ভোটের অধিকার ছিল। আমি সেই তারা, জায়গাটি থেকে প্রশ্ন করছি। আচ্ছা, আমি একদম জানি না ঠিক কত পার্সেন্ট ভোটার টার্ন আউট ছিল, বাট আমার মনে হয় হ্যাঁ, আওয়ামী লীগদের সমর্থকদের আওয়ামী লীগকে হয়তো ভোট দেওয়ার মানে অপশনটা ছিল না, কিন্তু আমার মনে হয় বিএনপির রেজাল্ট দেখে যে সেখানে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। আওয়ামী লীগ না থাকার কারণে তারা হয়তো বিএনপি কে বেছে নিয়েছে, এটা আমার রেজাল্ট দেখে মনে মনে হয়েছে। আমি আবার আসবো, আমাদের সাথে যুক্ত হয়েছেন রোকেয়া হায়দার, তিনি ভয়েস অফ আমেরিকার সাবেক বাংলা বিভাগের প্রধান। রোকেয়া আপা, আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচনটিকে আপনি কিভাবে দেখলেন? আসলে নির্বাচন হলো এতদিন পর, দুঃখজনক যে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তার সত্ত্বেও মনে হচ্ছে মানে ভোটারদের যে যাদের সাথে কথা হয়েছে, যাদের বিষয়ে জানতে পেরেছি, দেশের মানুষ একটা স্থিতিশীল পরিবেশ কামনা করে এবং দীর্ঘদিন ধরে একটা অরাজকতার মুখোমুখি হয়েছিল, অনিশ্চয়তার সম্মুখীন হয়েছিল। সেই সব পেরিয়ে তারা বোধহয় আশা করছে যে একটা কোনো স্থিত অবস্থা দেশে আসবে, বাংলাদেশ সেই আগের অবস্থায় একেবারে সঙ্গে সঙ্গে দুম করে ফিরে না গেলেও এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কেউ বাইরে যেতে পারছেন না, ভবিষ্যৎ অনিশ্চিত, আগামী দিন কি হবে বা আগামী ঘন্টায় কি হবে, এই যে একটা আশঙ্কা, সেই পরিস্থিতিটা হয়তো কাটিয়ে উঠতে সক্ষম হবেন বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় আল্লাহর ইচ্ছা এই কথাটি বলে থাকেন এবং আগামী দিনের সম্ভাবনা, শান্তি এবং একটা আশ্বাস নিয়ে তারা এগিয়ে যান। তারা যে পর্বের যে স্তরের মানুষজন হোক না কেন, সাধারণ মানুষের একটা আশা থাকে আগামীতে দিনগুলো ভালো হবে। তো মনে হচ্ছে যে আজকে ভোটার সংখ্যা যেমন বলা হচ্ছে যে প্রায় 60% ছিল এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আর অপোজিশন তো এখন বিরোধী দল একটা থাকতে হবে, থাকবে হয়তো জামাত এবং কোনো জোট বেঁধে, সেটা এখনো ঠিক নিশ্চিত নয়। বলা যায় যে যে দেশটি বা যে দলটি, আমি বলছি সংশোধন করে, যে দলটি বাংলাদেশের মানে কি বলবো, বাংলাদেশ এই যে চিন্তাধারাটা সেটাই গ্রহণ করেনি, সেই দলই এগিয়ে আসবে বিরোধীর ভূমিকায়। তো এখন সেটা বুঝবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনীতি যদি ফিরে আসে, বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতির যদি আভাস পাওয়া যায় এই ভোটের মাধ্যমে, সেটাই আমরা কামনা করব। বাংলাদেশে একটি নতুন দিগন্তের সূচনা হবে, নতুন সূর্যোদয়ের আবার আমরা দেখব, নতুন পরিবেশের সৃষ্টি হবে এবং বাংলাদেশের মানুষই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। আর রাজনীতিবিদরা সেখানে ক্ষমতা নয়, তাদের দায়িত্বটুকু পালন করবেন। যেমন তারেক রহমান বলেছেন তার নির্বাচনী প্রচার অভিযানে যে ক্ষমতায় যাচ্ছি না, দায়িত্ব গ্রহণ করব। যে সরকারি আসুন তারা দায়িত্ব নেবেন, ক্ষমতা নয়, ক্ষমতা নাই। সেটাই তো হোক। সেটাতে আসবো রোকেয়া আপা। জি, রোকেয়া আপা, আবারও ধন্যবাদ। আসবো আপনাদের কাছে। আমি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে যেতে চাই। রোকেয়া আপা বলছিলেন 60% মতো ভোট পড়েছে। তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাচ্ছিলাম। আপনার কাছে আমি একটু জানতে চাই সৈয়দ মোহাম্মদুল্লাহ আসলে কত শতাংশ ভোট পেয়েছে? এবং আমি সবসময় দেখেছি ছোটবেলা থেকে বাংলাদেশে ভোট গ্রহণ মানে উৎসবের আমেজ। এবং আজকেও দেখেছি অনেকে আমার ফেসবুকে অনেকে খুব মহা উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন। কারণ ভোটের যে অধিকার, আমরা আমেরিকায় যারা থাকি এরা মনে হয় এত মজা করতে পারে না। আমরা বাংলাদেশের মানুষ এত নিজের দায়িত্ব থেকে এত আনন্দ নিয়ে ভোটটি দিতে যাই। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে সর্বশেষ আপনার কাছে কি মনে হয় কত শতাংশ ভোট পড়েছে এবার? প্রাপ্ত যে সমস্ত
টেবুলেশন দেশ থেকে পাওয়া যাচ্ছে মিডিয়ার মাধ্যমে, তাতে মনে হচ্ছে 60% মতো, 60%, সেটা যেমন রোকেয়া যেরকমটা বললেন, এটা একটা। আর জনগণ ভোট দিয়েছে, তারা যেটা বলা হয় যাকে ইচ্ছা তার ভোট ভোট দেবো, এটা একটা দিক। অন্য দিকটা যেটা রোকেয়া উল্লেখ করছেন, সেটা আমি আরো অনেক স্ট্রংলি বলতে চাই। সেটা হচ্ছে ভয়ঙ্কর দুর্ভাগ্যজনক বিরোধী একটা মানে মোহাম্মদুল্লাহ ভাইয়ের কথাগুলো শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে না। না। হ্যাঁ, মোহাম্মদুল্লাহ ভাই খুব সম্ভবত টেকনিক্যাল কারণে ওনার একটু লাইন সংযোগে কিছু অসুবিধা প্রবলেম হচ্ছে। হয়েছে। আমি আবারও একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ যখন যুক্ত হবেন তাকে আমি নিব, এবং আরো একজন অতিথি আমার যুক্ত হওয়ার কথা বাংলাদেশ থেকে, তিনিও টেকনিক্যাল কারণে যুক্ত হতে পারেনি এখন পর্যন্ত। সেহলি শারমিন, আপনার কাছে যেতে চাই। সুদূর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে গিয়েছেন ভোটটি দিতে। এটি আমি বলবো নাগরিক সচেতনতা এবং এটি দেশপ্রেম, আমি এভাবেই বলি না কেন। কারণ আমরা যে কোনো মতাদর্শের থাকতেই পারি, সবার নিজস্ব মতামত আছে, নিজস্ব আমি বলবো মূল্যবোধ আছে, চিন্তাধারা আছে, কিন্তু দেশের প্রতি টান থেকে যখন একটি ভোট দেওয়ার জন্য ছুটে যান, মানে একদম আমি বলবো যে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে, সেই অনুভূতিটি কেমন ছিল যে ভোটটি দিলাম কিংবা ভোট দেওয়ার অধিকারটি পেলাম? আসলে সৈয়দ সেই মোহাম্মদুল্লাহ, আপনার কাছে অনুভূতি, আসবো আমি একটু। জি, হুম সেহলি শারমিন, জি বলুন। জি, আসলে সেই অনুভূতি যেটা, সেটা আমি বলবো যে খুবই আনন্দের। হ্যাঁ, আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আসব, আমার কাছে একটা ইচ্ছা ছিল যে আমি ভোট দিব, এবং এই ভোট দিতে গিয়ে যে একটা সেন্স অফ এম্পাওয়ারমেন্ট, যে আমি একটা আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারছি, হ্যাঁ, সেটার অনুভূতি আসলে একদম অন্যরকম। আর এই ইলেকশনটা একটু ডিফারেন্ট ছিল, বিকজ জুলাইয়ের পর, আমরা মাত্র জুলাই আন্দোলন হলো 1.5 বছর আগে, তারপরে জুলাই এই সরকারের কমিটমেন্ট ছিল বাংলাদেশ সরকারের, বাংলাদেশের জনগণের প্রতি, তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে, এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে আমি পার্টিসিপেট করতে পারলাম। এটা আমি মনে করি একজন নাগরিক, বাংলাদেশি নাগরিক হিসেবে আমার কাছে যথেষ্ট আনন্দের ছিল। অবশ্যই আমি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে আবারও যেতে চাই। আপনি খুব সুন্দর করে একটি ব্যাখ্যা দিচ্ছিলেন যে আপনি একটু অন্যভাবে বিশ্লেষণ করেন, সেই বিশ্লেষণটি আমি একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। ভয়ঙ্কর আতঙ্কজনক ব্যাপার। 71 বিরোধী, স্বাধীনতার আদর্শ বিরোধী, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা যুদ্ধের সময় মানবাধিক মানে অমানবিক সব অপরাধ করেছে, ধ্বংসযজ্ঞ করেছে, হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে, জেনোসাইডে লিপ্ত হয়েছে তাদের বাহিনী দিয়ে, এবং কিলার বাহিনী তৈরি করেছিল তারা। তারা এই এই জেনোসাইডের সাথে সংশ্লিষ্ট একটা দল যে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক মোহাম্মদুল্লাহ ভাইকে আজকে একটু সমস্যা হচ্ছে, টেকনিক্যাল সমস্যা। মোহাম্মদুল্লাহ ভাইকে আবারও শুনতে পাচ্ছি না। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আবার একটু বলুন, আপনার কথা কেটে গেছে। আচ্ছা, তা আমি আমি বলতে চাচ্ছি যে 71-কে স্বীকার করে না, মুক্তিযুদ্ধের স্বীকার করে না, জেনোসাইডে, মুক্তিযুদ্ধের সময় জেনোসাইডে অংশগ্রহণ করেছে এমন একটা দল এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি, দোষ স্বীকার করেনি, ভুল স্বীকার করেনি। তারা এই পরিমাণ, এবং ধর্মকে ব্যবসা করে তারা এই পরিমাণ, মানে দেশে তারা এমন ভাবে সংগঠিত হয়েছে, দেশে তাদের ডালাবালা টেন্টেকলস বিস্তার করেছে। এবং এইবারে জুলাই বিপ্লবের দুটো দিক আছে, একটা সত্যি সত্যি একটা দলের বিরুদ্ধে একবারে সমস্ত মানে অত্যন্ত ভালো মনীষীদের দ্বারা পরিচালিত একটা রাজনৈতিক দল যদি 2 টার্মের বেশি ক্ষমতায় থাকে, তাদের বিরুদ্ধে পাবলিক হাঁপিয়ে ওঠে, তাদের বিরুদ্ধে ভালো কাজ করলেও। আগের সরকার আমলে ভালো কাজ মন্দ কাজ চাইতে বড় এইটা একটা দিক। অন্যদিক হচ্ছে যে আমি অকুণ্ঠ চিত্তে, আমি অন্তত আমার বিশ্লেষণ থেকে স্বীকার করি যে 18 সালের নির্বাচন
ব্যাপারে মানে যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে। 24 সাল নির্বাচন তো নির্বাচনই হয়নি বলা চলে। ফলে সেই কারণে বাংলাদেশের লোক নিশ্চয়ই ভোট দিতে চাইবে, ভোটাধিকার, তরুণরা না বৃদ্ধরা সবাই ভোট দিতে চাইবে, সেইটা একটা দিক। এমন তাদের আমলে ডেভেলপমেন্টের কাজ হয়েছে, যেমন মানে অন্যান্য দুর্নীতির প্রচুর অভিযোগ আছে, সেটা বাস্তব ভিত্তিক অভিযোগ, সেগুলোর জন্য না। এটা হচ্ছে গণতন্ত্রের যে ডেফিসিট, তারা সংকোচন, সেটার ব্যাপারে জনগণের ন্যায্য ক্ষোভ ছিল, এটা ঠিক, দ্যাট পার্ট ইজ কারেক্ট। কিন্তু সেইটা একটা সরকারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে গণবিস্ফোরণ হতে পারে, আন্দোলন হতে পারে, দ্যাট পার্ট ইউ ক্যান সাপোর্ট। কিন্তু যারা 71-কে অস্বীকার করে, তারা এখন বাংলাদেশের প্রায় মানে ক্ষমতার, আমার ধারণা, আপনার অন্য আলোচক যিনি আপনি বললেন উনি অস্ট্রেলিয়া থেকে গেছেন না কানাডা থেকে গেছেন, যাই হোক অস্ট্রেলিয়া থেকে গেছেন, ভেরি খুব ভালো, যেটা দায়িত্বশীল এবং দেশপ্রেমের বিরাট পরিচয় টেনে গিয়েছেন। তো এই যে যারা যাওয়া, তারা সংগঠন করেছেন বাংলাদেশ, পৃথিবীর, এই যে ধরা যায় বাংলাদেশে গণভবন ধ্বংস করা হয়েছে, ওখানে তারা কি মিউজিয়াম করবে, গণ অভ্যুত্থান মিউজিয়াম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লব হয়েছে বলশেভিক রেভলিউশন, লেনিনদের রেভলিউশন। সেইখানে তারা একটা চুল পর্যন্ত, যারদের হাজার হাজার লোক মেরেছে, যাদের একটা চুল পর্যন্ত, একটা প্রত্যেকটা জিনিস ধরে রেখে, যাদের ঘরে যে সমস্ত জিনিস ব্যবহার করত, সাবানের কৌটাটা পর্যন্ত তারা রেখে দিয়েছে, যারদের অত্যাচারীদের। মানে এই সিরিয়াতে সাম্প্রতিক বিপ্লব হলো, মানে কিছু ধ্বংস হয়েছে, আন্দোলনের সময় আবার মানে নতুন সরকার সেটা তার হাতে নিয়েছে। পৃথিবীর কোন দেশে এখন রাষ্ট্রীয় একটা সম্পদ সেটা ধ্বংস করেছে, এখন সেটাকে মিউজিয়াম করবে। আসল কথা হচ্ছে 71-এর যত চিহ্ন সমস্ত তারা ধ্বংস করা। এই সরকারের এটা একটা দিক হচ্ছে নির্বাচন করা, অন্য দিক হচ্ছে 71-কে ধ্বংস করে দেওয়া। 71-এর সমস্ত স্থাপনা, মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন ধ্বংস করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, তার বাড়ি ধ্বংস করেছে, মিউজিয়াম ধ্বংস করেছে, সমস্ত স্মৃতিচিহ্ন শেষ পর্যন্ত একেবারে ভূমি থেকে মাটি পর্যন্ত 2 বেলা 2 বারে মিলে মানে মানে সমস্ত নিয়েছে। এবারে আবার বুলডোজার নিয়ে যাচ্ছিল মাটি পর্যন্ত তুলে ফেলার জন্য। এবং ইউনুস গং এই এই এরা এখন তো সমস্ত তথ্য বেরিয়ে আসছে। একদিকে হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম, একটা গণবিস্ফোরণের একটা জেনুইন অবস্থা ছিল, অন্যদিকে একটা চক্রান্ত ছিল। এই চক্রান্তের ফসল হিসাবে এই লোককে আগে অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু সাডেনলি ছাত্ররা সফল হয়ে গেছে আর ওনাকে বললো উনি চলে আসছেন, তা না, সমস্ত অ্যাপয়েন্টেড লোক। এই ওয়াশিংটনে এসে ভয়েস অফ আমেরিকার সাথে, ভয়েস আমেরিকার রোকেয়া হায়দার আছেন, তার আরেক কলিগের আনিস সাহেবের সাথে ইন্টারভিউতে বলেছেন, হ্যাঁ আনিস আহমেদের সাথে ইন্টারভিউতে 71-কে আমরা রিসেট করেছি। ওই প্রশ্ন করবেন না, 2 বার করে বলেছেন রিসেট করেছি। এবং 71-কে ভুলে দেওয়া, শেখ মুজিবের সাথে, বঙ্গবন্ধুর সাথে, 71-এর সাথে, মুক্তিযুদ্ধের সাথে যত কিছু সংশ্লিষ্ট সমস্ত ধূলিসাৎ করে দেওয়া। এবং পাকিস্তানের সাথে দহরম মহরম ভয়ঙ্কর ভাবে, যে পাকিস্তান এখনো পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করেনি, আনুষ্ঠানিকভাবে ফর্মালি ক্ষমা চায়নি, সেই পাকিস্তানের সাথে দহরম মহরম এমন ভাবে শুরু করা হয়েছে। ফলে ওভারঅল অনেক কনস্পিরেসি, বাংলাদেশের অনেক কিছু জনগণের অজান্তে একটা নির্বাচিত সরকার আসার আগে তড়িঘড়ি করে একটার পর একটা তারা সব সিদ্ধান্ত নিচ্ছে। ফলে একদিকে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের ব্যাপার ছিল, সেটাকে আমি সমর্থন করি, অন্যদিকে চক্রান্ত ছিল। এই চক্রান্ত ধীরে ধীরে উদ্ঘাটিত হবে, অলরেডি যথেষ্ট তথ্য সামনে এসছে। ফলে 71-এর একটা জেনোসাইডের জন্য দায়ী অপরাধী দল এই পরিমাণ ভোট পেয়েছে। এখন অনেকে প্রশ্ন করেন জনগণ যাকে ভোট দেয়, সেটা অবশ্যই জনগণ ভোট দিচ্ছে, সেটা একটা দিক। অন্য দিক হচ্ছে যে এইটা অনবরত জনগণের সামনে তুলে দিতে হবে। এবং যে দল যুগের পর যুগ ধরে বাংলাদেশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, সেই দলের নেতারা জেল খেটেছেন, জুলুম খেটেছেন, সেই দলের একটা পার্টিকুলার সরকারের বিরুদ্ধে জনগণের, সেই দলের বিরুদ্ধে কি অভিযোগ ছিল? যদি বলা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে,
তাহলে তার মানে হচ্ছে ওই চক্রান্তে যারা বলবে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা ওই চক্রান্তের অংশ, মুক্তিযুদ্ধের বিরোধী চক্রান্তের অংশ। আর যদি একটা পার্টিকুলার সরকারের অপশাসনের, কুশাসনের, মানে অন্যায় শাসনের বিরুদ্ধে সংগ্রাম হয়ে থাকে, সেটা অন্য জিনিস, সেটা আমি সমর্থন করি। আপনি যে আমি যে অন্যায় না মনে করলে, আপনি অন্যায় মনে করলে আপনার সমস্ত রাইট আছে তার বিরুদ্ধে যুদ্ধ করার, সংগ্রাম করার, অভিযান। কিন্তু যদি আপনি একটা দলকে, বাংলাদেশের একটা প্রধান দল, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম যেই দলের হাত দিয়ে হয়েছে, যেই দলের কারণে হয়েছে, যেই দলের স্যাক্রিফাইসের কারণে হয়েছে, তার রাজনীতি আপনি বন্ধ করে দেবেন। বাংলাদেশের সৃষ্টির পর থেকে 2টা প্রহসনের, 3টা প্রহসনের মানে গণভোট হয়েছে, অনেক প্রহসন নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেই আমলে হয়েছিল, বাধ্য হয়ে করে তারাই সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রহসনে পর্যবসিত করার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর জন্মদিনে আনন্দ উৎসব করার জন্য জন্মদিন চেঞ্জ করা হয়েছে, ফলে অনেক কিছু হয়েছে। 21শে আগস্টের ঘটনা ঘটেছে, কত কিছু ঘটেছে। ফলে আগের আমলগুলো সমস্ত গণতান্ত্রিক আমল ছিল, কখনো কোনো ফ্যাসিস্ট টাইপের হয় নাই, একমাত্র এই আমলে হয়েছে। আমরা একেবারে একটা অত্যন্ত চোখ বন্ধ করে, এক চোখা কানা কানা হয়ে যদি বিশ্লেষণ করি, আমি আওয়ামী লীগের পক্ষে বলি না, আমি আওয়ামী লীগের সমালোচকদের মধ্যে, তীব্র সমালোচক মধ্যে অন্যতম। আওয়ামী লীগের শাসন, শেখ হাসিনার শাসনকাল সম্পর্কে আমার যথেষ্ট নিজেরও প্রশ্ন আছে, কিন্তু তার মানেই না যে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেবেন, আওয়ামী লীগের ভোটারদেরকে ভোট দিতে দেবেন না। এই 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 একটা পরিস্থিতি ভয়ঙ্কর। ফলে এইটার অপশাসন, এইটার অপনোদন হওয়া উচিত, এটা শেষ হওয়া উচিত। এবং যারা এক চোখ দিয়ে দেখছেন, এক চোখ না দিয়ে মুক্ত হস্তে দেখছেন, প্রকৃত গণতন্ত্র যদি চান, বাংলাদেশের সমস্ত দলকে, সেই দলকে আপনি বাংলাদেশের শত্রু 71-এর জেনোসাইডে যে অংশ নিয়েছে তাকে আপনি ভোট দিতে দিচ্ছেন। আর ওই একটা 15 বছরের শাসন আমলের একটা পর্যায় থেকে তারা শুরু করে কুশাসন করেছে অথবা ভোটাধিকার ক্ষুণ্ণ করেছে, সেই জন্যে আপনি তাকে স্থায়ীভাবে ব্যান করে দেবেন, তাকে মানে ব্যান করার মতো অবস্থা রাখবেন, এবং জামাতের পক্ষে বলবেন। এটা দুটো বক্তব্য একসাথে আসে না। যারা এই বলে, এই ব্যাপারটা একদম সবার কাছে ক্লিয়ার হওয়া উচিত। জি, সৈয়দ মাহমুদুল্লাহ আবার আসবো। সেহরি শারমিন, আপনার নিশ্চয়ই মতামত আছে, আপনার প্রতিক্রিয়া আমি দেখছিলাম যখন সৈয়দ মাহমুদুল্লাহ বলছিলেন। সেটি আমরাও জানতে চাই যে ধরেন, কারণ আপনার সাথে আমার যেটি কথা হয়েছে অফ দ্য রেকর্ডে, সেই কথা প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি, যদি আপনি 15 বছরের শাসন আমলকে সবচেয়ে দুঃসহ সময়ে আমি যদি বলি বাংলাদেশের ইতিহাসে, আপনার ভাষ্য অনুযায়ী আমি যদি বলি ফ্যাসিস্ট, সবকিছুই আমি মেনে নিয়ে একটু জানতে চাই যে তাহলে 1971 সালে যে দলটি এত বড় অপরাধ করেছে, কারণ যাদের রেপ করেছে, ধর্ষণ করেছে, যে নারীদের, তাদের যে বাচ্চা, তাদের ইন্টারভিউ আমি নিয়েছি, তাদের যে সেই দলটিকে তো সমর্থন করছেন না আপনারা, এবং যেহেতু বিরোধী দলে এসেছে তারা, প্রায় বিরোধী দলের পর্যায়ে, তো আপনার মন্তব্যটি আমি জেনে নিতে চাই, কারণ আমি সবারই চিন্তাধারা আছে প্রত্যেকটি বিষয়ে। থ্যাংক ইউ, সুন্দর প্রশ্ন। আসলে 71-এর জামাতে ইসলামের যেই ভূমিকা, সেটার জন্য কিন্তু জামাতে ইসলামকে 54 বছরে বাংলাদেশের রাজনীতিতে সেভাবে এস্টাবলিশ হতে পারেনি। হ্যাঁ, ওরা দল হিসেবে কিন্তু তারা অনেকদিন বাংলাদেশের রাজনীতিতে ছিল না। আমার যদি আমি ভালো মতো জেনে থাকি, তারা রাজনীতিতে এসেছে 71-এর পরে, তারা রাজনীতিতে এসেছে আমার মনে হয় যে কয়েক বছর পরে, এবং সেখানে তাদের প্রশ্নটা হওয়া ছিল তাদের বিচার। হ্যাঁ, তো আমার একজন ইতিহাস আমি পড়তে পছন্দ করি, এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমার সবসময় একটাই প্রশ্ন, তারা তো 71-এর গণহত্যাকারী দল, এবং 71-এর পরে ক্ষমতায় এসেছিল মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ, তখন কেন বিচারটা হয়নি? তখন কেন দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি? সেই প্রশ্নটা আমার সবসময়। সেই সময়ে যদি 71 দল হিসেবে নিষিদ্ধ হয়ে যেত, যুদ্ধাপরাধীদের বিচার হয়ে যেত, আমি মনে করি আজকে আমরা এত বছর পরে যখন দেখছি যে জামাতে ইসলাম আজ প্রধান বিরোধী দল হিসেবে সংসদে গেল,
এই কালকের যে নির্বাচনটা হলো, সেখানে আমাদের হয়তোবা এই সুযোগ আসতো না যে আমরা এটা নিয়ে আলোচনা করতাম। সময়ের ঘাত প্রতিঘাতে, আর তারা একটা আদর্শ, তারা একটা দল, তারা সবসময় সুযোগ খুঁজবে রাজনীতি করার, ঠিক যেমন আওয়ামী লীগও সুযোগ খুঁজবে রাজনীতি করার। আজকে আওয়ামী লীগ এত বড় একটা হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পরও 2024-এ তারা কিন্তু স্বীকার করে না যে তারা মানুষ মেরেছে। তারা বলে ষড়যন্ত্র, তারা কখনো বলে পুলিশ এটা একটা ষড়যন্ত্র করে হয়েছে, ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন। তো সেই হিসাবে যে কোনো দলই তারা অস্বীকার করবে, এবং আমি এটা একদমই অ্যাপ্রিসিয়েট করি না। হ্যাঁ, অবশ্যই তারা গণহত্যা করেছে, এবং এটা আমি মনে করি যে তাদের দলীয়ভাবে ক্ষমা চাওয়া দরকার, এবং ক্ষমা চাইলেও আবার প্রশ্ন আছে যে আমরা তাদেরকে মাফ করব কিনা, বাংলাদেশের জনগণ মাফ করবে কিনা। কিন্তু রাজনৈতিক ঘাত প্রতিঘাতে, রাজনৈতিক নানা মানে আমি বলবো যে উম, ইতিহাসের মানে বাকে তারা সামহাও তারা আসলে সুযোগ খুঁজে পেয়েছে নিজেদেরকে এস্টাবলিশ করার, এবং তারা জুলাইয়ের আগে তারা যথেষ্ট, তারা আমি যতদূর জানি নিষিদ্ধই ছিল, একরকম নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি জুলাইয়ের আগের যেই ইলেকশন গুলা হয়েছে। তো তারা কি করেছে, তারা ভিতরে ভিতরে সংগঠিত হয়েছে। হ্যাঁ, একটা দল একটা আদর্শকে কখনোই নিশ্চিহ্ন করা যাবে না। আমরা যতই বলি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগের কর্মী সমর্থক অ্যাক্টিভিস্টরা তারা কি বসে আছে? তারা তাদের মতো করে সংগঠিত হচ্ছে। তো সেই সংগঠিত যখন তারা মানে তারা সংগঠিত, এতদিন পরে যখন তারা সংগঠিত হচ্ছে, তারপরে যখন জুলাই আসলো, রাজনীতিতে তারা তো মনে হলো যে তারা একটা সুযোগ পেল যে আবার তাদের একটা ইস্যু ভিত্তিক রাজনীতি করার, তারা সেটা করেছে। এখন আমি জাস্ট উনাকে, যিনি বললেন সৈয়দ তার মাহমুদুল্লাহ মতামত দিলেন, সরি আমি নামটা সৈয়দ মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ স্যারকে, আমি জাস্ট একটা কথাই বলবো আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে, যে গণভবনে হামলা করেছে এটা কিন্তু ৭১-কে হামলা করেনি, বা শেখ মুজিবের মূর্তিকে হামলা করেছে এটা কিন্তু শেখ মুজিব, উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এ কারণে হামলা হয়নি। এইসবে হামলা হয়েছে হাসিনার এস্টাবলিশমেন্ট হিসেবে। শেখ হাসিনা তার শেখ হাসিনার যে সরকার ছিল, শেখ হাসিনা তো তার রাস্তায় রাস্তায় নিজের মূর্তি বসাননি। শেখ হাসিনা মূর্তি বসিয়েছেন তার বাবার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বাংলাদেশের মানুষ একটা যখন গণ অভ্যুত্থান হয়, বাংলাদেশের মানুষের এবং পৃথিবীর যে কোনো জায়গায় যখন গণ অভ্যুত্থান হয়, তখন দেখা যায় যে যারা পরাজিত হচ্ছে তাদের এস্টাবলিশমেন্টে হামলা আসে। এটা ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যদি দেখি, বিভিন্ন দুর্গে আগুন দেওয়া হয়েছিল। আনফরচুনেটলি শেখ হাসিনা জায়গায় জায়গায় তার মূর্তি না বসিয়ে শেখ মুজিবের মূর্তি বসিয়েছে, এবং বাংলাদেশের মানুষের রাগ শেখ হাসিনার এস্টাবলিশমেন্টের উপর গিয়ে পড়েছে। একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি এটা বলবো না যে না। প্রশ্ন, মুজিবনগর মুজিবনগর যত জায়গায় মুক্তিযুদ্ধের যত স্থাপনা, মুজিবনগর ধুলে মিশিয়ে দেওয়া হয়েছে, সেখানে শেখ মুজিবের কোনো কিছু ছিল না। সরি, আমার প্রশ্নটা মুজিবনগর কি, আমি মিস করে মুজিবনগর গেছি। নামে একটা জায়গা আছে যেখানে বাংলাদেশের স্বাধীনতার স্বাধীন সরকার শপথ নিয়েছিলেন, সেইখানে যত স্থাপনা ছিল সব ধ্বংস করা হয়েছে। আচ্ছা, আমার কাছে ফ্যাক্ট নেই, যে প্রশ্নটা আমি বলছি না এটা হয়নি, বাট আমার কাছে এনাফ ইনফরমেশন নেই যে আমি এটা নিয়ে আপনার সাথে আমি মানে প্রশ্নের উত্তর দিব, এই কারণে আমি প্রশ্নটা পাস করে যাচ্ছি। আমি নেক্সট টাইম যদি আপনার সাথে দেখা হয়, আমি প্রপার ফ্যাক্ট নিয়ে তখন আমি আপনার সাথে প্রশ্নের এই ব্যাপারে আলোচনা করব, বাট আই এম সরি, ঠিক এই মুহূর্তে আমি এনাফ জানি না এই ব্যাপারে আলাপ চালানোর জন্য। সেটি আমি একটু শুধু দর্শকদের কিংবা আমার সম্মানিত তিনজন অতিথিকে জানাতে চাই, আমি শুধু চিন্তা ভাবনাগুলো তুলে ধরতে চাই। কারণ সেহলি শারমিনের যে বয়স কিংবা সৈয়দ মাহমুদুল্লাহর যে বয়স ও অভিজ্ঞতার আলোকে নিঃসন্দেহে সৈয়দ মাহমুদুল্লাহ অনেক অভিজ্ঞ একজন মানুষ।
কিন্তু আমাদের এটিও ভাবতে হবে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে, যাদের কোনো রাজনীতি, কারণ সেলিম কোনোদিন রাজনীতি করেনি। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ে একসাথে আমরা পড়েছি, আমি একটু বলতে বাধ্যই হলাম। কিন্তু এরকম সাধারণ মানুষ যখন রাজনৈতিকভাবে বেশি সচেতন হয়ে যায়, নিশ্চয়ই তাদের চিন্তা ভাবনা এক ধরনের কাজ করে। সেই চিন্তা ভাবনাগুলোই আজকে মূলত তুলে ধরার জন্য আমরা একটু চেষ্টা করছি, যে তারা কি ভাবেন, কি ভাবছেন। এবং তিনি কিন্তু সুন্দর করে সৈয়দ মোহাম্মদুল্লাহ বলছিলেন যে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা আমাদের স্বাধীনতার স্থপতি তার যে ভাস্কর্যটি ভাঙা হয়েছে, সেই সেন্সে ভাঙা হয়নি, ইট ইজ হাসিনার এস্টাবলিশমেন্ট। এখন এই যে চিন্তা ভাবনাটি, এই চিন্তা ভাবনাটি কেউ না কেউ তো প্রয়োগ করেছে সৈয়দ মোহাম্মদুল্লাহ। সেটি আপনি খুব সুন্দর করে যখন বলছিলেন যে সাধারণ মানুষের জনরোষের সাথে একটি পলিটিক্যাল গেমও কিন্তু এটির সাথে জড়িত ছিল, যে কারণে মা থেকে শুরু করে সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন। আমি সৈয়দ মোহাম্মদুল্লাহ আবার আপনার কাছে যাব, একটু রোকে আপা আপনার মন্তব্যটি একটু নিয়ে নিতে চাই। আপনি বক্তব্য শুনছিলেন, আমি নির্বাচন এবং সেই সাথে আরেকটি বিষয় একটু আমরা ধারণা নিচ্ছিলাম যে এই জুলাই যোদ্ধারা কি ভাবেন, এবং আপনারা যারা আছেন, যারা বাংলাদেশের জন্মের ইতিহাস থেকে গণতন্ত্রের যে ধারা, সেগুলো প্রত্যক্ষ সাক্ষী। আমরা ইতিহাস বই পড়ে পড়ে বাংলাদেশকে জানি, আর আপনাদের হচ্ছে জীবন দিয়ে সে বাংলাদেশকে আপনারা জানেন। তো আপনাদের কথা, আপনাদের যে আমি বলবো বক্তব্য, সেটি অন্যরকম। রোকে আপা, এই মুহূর্তে আপনি কি বলবেন? আপনি বক্তব্যগুলো শুনছিলেন। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, মোহাম্মদ আল্লাহ ভাই বলেছেন, বেশ জোরালো ভাবেই বলেছেন, যে যে দলটি বাংলাদেশের অভ্যুদয়ে, মানে বাংলাদেশের সূচনা, বাংলাদেশের চিন্তাধারা গড়ে তুলল, সেই দলটিকে নিষিদ্ধ করা হলো। আবার যে দলটি বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করলো না, তাকে বিরোধী দলের মানে ভূমিকায় এগিয়ে আসবে, সেটাই দেখতে হচ্ছে। ইতিহাসের পট পরিবর্তন এমনই অদ্ভুত। তবে আমি একটি কথা এখানে উল্লেখ করতে চাই, যে জামাত কিন্তু একেবারেই যেমন এটি বলছিলেন আমাদের সঙ্গে যিনি আছেন, যে এই যে জামাত একেবারে কোথাও হারিয়ে যায়নি, কিন্তু জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে জোট বেঁধে ক্ষমতায় এসেছে, জামাত বিএনপির সাথে জোট বেঁধে ক্ষমতায় এসেছে। নানা সময় দেখা গেছে জামাতের একটা আতাত বিএনপি আওয়ামী লীগ দুটোর সঙ্গেই ছিল। আমি জানি না, মোহাম্মদুল্লাহ ভাই হয়তো মাথা নাড়ছেন যে না এটা না, কিন্তু এরশাদ আমলে জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা আঁতাত ছিল, এবং পরবর্তীতে বিএনপির সাথেও জামাতের আঁতাত আমরা দেখেছি। এবং জামাত যে পরবর্তীতে 50 বছরে নিজেদেরকে বলিষ্ঠভাবে গড়ে তুলেছে, তারই একটি রূপ আজকে আমরা এই প্রতিফলিত হতে দেখছি। বর্তমানে জুলাই, এই 1.5 বছরের অভ্যুত্থানের পর জামাতের যে ভূমিকা আমরা দেখছি, এটা কিন্তু তা একদিনে হয়নি, বা ওই 1.5 বছরে হয়নি। এই 50 বছরে জামাত ধীরে 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 তাদের অবস্থানকে সুদৃঢ় করেছে, যেটা অনেকেই বুঝতে পারিনি, আমরা উপলব্ধি করিনি, এবং আমরা কখনোই ভাবতে পারিনি যে এই দলটি যেখান থেকে তার সূচনা, সেই ভারত থেকে সেইভাবে তার স্থিতিশীলতা বা তার জোরালো ভূমিকা আমরা দেখিনি, পাকিস্তানেও দেখিনি। অথচ দক্ষিণ এশিয়ায় আমরা এই উপমহাদেশে দেখতে পাচ্ছি কোথায়? বাংলাদেশে। তার কারণ কি শুধু ধর্মভিত্তিক? না, তা নয়। জামাতের কিছু ভূমিকা ছিল, তারা অনেকে সাহায্য, আমি দেখেছি যে মানে লোকচক্ষুর অন্তরালে, যেটা আমরা দেখেছি গ্রামে গঞ্জে, মাদ্রাসাগুলোতেও আমরা দেখেছি। আমাদের যারা সংবাদ মাধ্যমে আছে, আমি নিজেও সংবাদ মাধ্যমে, বলতে আমার নিজের দ্বিধা নেই এবং লজ্জা লাগে যে আমরা কিন্তু যেগুলো মানে নেগেটিভ খবরাখবর, সেগুলোকে সাজিয়ে গুছিয়ে বিরাট করে প্রচার করতে আগ্রহী হয়ে যাই। কিন্তু যেগুলো খবর হতে পারে, সেই খবরগুলোর খবর নিয়ে সেটাকে আমরা প্রচার করতে পারি না কেন আমি জানি না। যেমন আমি বলি যে জামাত মাদ্রাসার মধ্যে তাদের ভূমিকা আছে, মসজিদ তৈরি হয়েছে, মন্দির তারা ভাঙছে না, ভাঙছে কারা? আমরা যদি দেখি, খতিয়ান দেখি, একটা খতিয়ানে বলা হয় যে আওয়ামী লীগের গত 15 বছরে মসজিদ হয়েছে বেশি, মন্দির ভেঙেছে কিছু সংখ্যক। তেমন নয়, যেমন
ভারতে বা অন্য জায়গায় প্রচার করা হয় যে বিপুল সংখ্যায় মসজিদ মানে গড়া হচ্ছে এবং মন্দিরগুলো ভেঙে ফেলা হচ্ছে। সেটা কিন্তু ঠিক নয়। বাবরি মসজিদ ভেঙেছে ভারতে, এবং এগুলো তো আমাদের নিজেদের চর্চা, নিজেরা আমরা দেখি, কিন্তু আমরা কখনো খতিয়ে দেখি না বা সেটা প্রকাশ করতে চাই না। বাংলাদেশে সেটা হয়নি, বাংলাদেশ সেই বলিষ্ঠ ভূমিকা রাখেনি। আর পাকিস্তানের বললে তো সেই আলোচনা আমি করতেই চাই না, কারণ পাকিস্তানকে এর মধ্যে আনার কোনো আমি যুক্তি দেখি না। কিন্তু জামাতের ভূমিকা যেটা হয়, যে জামাতের একটি লক্ষ্য ছিল, সেই লক্ষ্য তাদের স্থিরভাবে তারা গড়ে তুলেছে। যেমন একটি কথা আমি বলি, মাদ্রাসা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা, যারা ছাত্ররা বেরিয়ে আসে মাদ্রাসা থেকে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হতে পারে। অথচ বাংলাদেশের অত্যন্ত ভালো স্কুল থেকে বেরিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না। কেন? কারণ জামাত কিন্তু জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরাট ভূমিকা আছে। এই ছাত্র দল যারা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের একটা বিরাট ভূমিকা থাকে বাংলাদেশের রাজনীতিতে, এবং তারা সেইভাবেই তাদের ছাত্র দলকে গড়ে তুলেছে। ছাত্র দলের রাজনীতি আমি কখনোই সমর্থন করি না, আয়ুব আমল থেকে এটা আমরা দেখে এসেছি, এনএসএফ। কিন্তু তার পরবর্তীতে প্রত্যেকটি দলেরই ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির এইভাবে গড়েছে। তো জামাতকে আমরা দোষারোপ করি, কিন্তু জামাতের লক্ষ্যে তারা স্থির ছিল, তারা এলোমেলো ভাবে কিন্তু এগোয়নি কখনো। এটা আমাদের মনে রাখতে হবে। এবং প্রতিটি দলের সাথেই তারা মিশে গিয়ে তাদের নিজস্ব একটা বলিষ্ঠ ভূমিকা গড়ে তুলেছিল। হয়তো তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আজকের এই নির্বাচনে, আজকের এই বাংলাদেশের এই অবস্থানে। আমি এটুকুই বলবো। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে যেতে চাই। রোকেয়া আপা খুব সুন্দর করে বলছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া যেমন ছিল, সুসংগঠিত অবশ্যই বলতে হয়, কারণ এবারের নির্বাচনেও আমরা দেখেছি যে তারা কত সুসংগঠিত ভাবে, এমন ভাবে অনলাইন থেকে শুরু করে সব জায়গায় হাত তুলেছিল যে তারাই ক্ষমতায় যাচ্ছে। এবং খুব মজা করে বিভিন্ন জায়গায় বলা হয় যে প্রশাসনও ছিল এবার জামাতের দলে এবং সরকারকে সাথে নিয়ে জামাতে ইসলাম নির্বাচন করেছে এবার। অনেক ধরনের মতামতই থাকে। তার কারণটি হচ্ছে নির্বাচন যখন হয় সেই নির্বাচনকে পক্ষে বিপক্ষে অনেক ধরনের যুক্তি, সবার যুক্তি একটু শুনতে হয়। সৈয়দ মোহাম্মদ, আপনার কাছে যেতে চাই, আপনার কি মনে হয় এই দায়ভার কার যে একটি দল যারা স্বাধীনতা যুদ্ধ বিরোধী কিংবা মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা যে গণহত্যা, তাদের জন্য এখনো পর্যন্ত ক্ষমা চায়নি এবং তারা বলে তারা নতুন করে বাংলাদেশের ইতিহাস নতুন প্রজন্মকে জানাবে কিংবা শেখাবে, সেই ব্যর্থতা আসলে কাকে দিবেন আপনি? নিশ্চয়ই সবার ব্যর্থতা আছে। একটু কিছু জিনিসটা একটু স্ট্রেট করা উচিত। জিয়াউর রহমান আমলে গোলাম আজমকে বাংলাদেশে আসতে দেওয়া হয়েছে একটা, পরবর্তীতে তাকে খালেদা জিয়া নাগরিকত্ব দিয়েছেন। 2 নম্বর তথ্য। 3 নম্বর তথ্য হচ্ছে খালেদা জিয়ার সরকারে তাদের 2 জনকে মন্ত্রী করা হয়েছিল। জামাতের সাথে আওয়ামী লীগ 2 দফা, একবার হচ্ছে যে এরশাদের আমলে নির্বাচনে গেছে, তারা কোনো একসাথে কোনো মানে একজোট ছিল না, সাইমালটেনিয়াসলি তারা ওই নির্বাচনে গিয়েছে, পার্টিসিপেট করেছে। এক। দ্বিতীয় আর একটা হচ্ছে যে 3টা ঘটনা। এই একটা, আরেকটা হচ্ছে যে একজন চিফ জাস্টিস বদরুল হায়দার চৌধুরী সম্ভবত তার নাম, তাকে একবার প্রেসিডেন্ট করার জন্য আওয়ামী লীগ চেষ্টা করেছিল, সেজন্য তাদের ভোটের শর্টেজ ছিল, তারা অপোজিশনে ছিল, সেই জন্য জামাতের সমর্থন চেয়েছিল। এই দুই ঘটনা। 3 নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য তারাও দাবি করেছে, জামাতও দাবি করেছে, মানে এক আন্দোলনে তারা একই আন্দোলন, একই দাবি করেছে, কিন্তু ক্ষমতার ভাগাভাগিতে, অ্যারেঞ্জমেন্টে তারা কখনো একসাথে ছিল না। এটা ক্ষমতার ভাগাভাগিতে একসাথে ছিল বিএনপির সাথে, এবং তারা বিএনপিতে তাদের 2 জন মন্ত্রী ছিল। যাই হোক, এইটা একটা সৈয়দ, আমার একটা প্রশ্ন আছে, সরি আমি এখানে হাত তোলার সুযোগ পাচ্ছি না, আপনি কথা শেষ করুন, প্রশ্নটা আমি আপনাকেই করব। না, আচ্ছা, এখনই বলুন, আমি শেষ করে দিই। আচ্ছা, আপনি বললেন জামাতের বাংলাদেশের রাজনীতিতে সংগঠিত হওয়ার জন্য, এবং আপনি শুরু করলেন 86 সাল থেকে, 71 থেকে 74 পর্যন্ত কেন হয়নি সেটা? 86 সাল থেকে শুরু করেছি, আমি কোনো সাল বলিনি। যাই হোক, আপনি বলেছেন 71 সালে 1 কোটির মতো লোক উদ্বাস্তু হয়ে বাংলাদেশে ফিরেছে। বাড়িঘর ধ্বংস, ফসল করতে দেয়নি, 2 বছর 2টা ফসল করতে দেয়নি,
অনেক ক্ষেত্রে করা যায়নি। দেশে একটা দুর্ভিক্ষের মতো অবস্থা, সারা বিশ্বব্যাপী খাদ্যাভাব, ভারতে খাদ্যাভাব, রাশিয়ায় খাদ্যাভাব, চীনে খাদ্যাভাব, পৃথিবীব্যাপী খালি কোন দেশে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং কানাডার ফুড সারপ্লাস, এইটা দিয়ে তারা পৃথিবীকে কন্ট্রোল করছে, ওই রকম একটা অবস্থা। তারপরে মধ্যপ্রাচ্য থেকে আবার মানে তেলের ক্রাইসিস, ওই যে সৌদি আরব পাশ্চাত্য থেকে তেল সাপ্লাই দেবে না বলার কারণে, তখন তেলের মানে পেট্রোলিয়াম প্রোডাক্টস এগুলোর কারণে সেইটা আরেক অর্থনীতি। এইরকম ভয়ঙ্কর একটা অবস্থায়, দুর্ভিক্ষাবস্থায় সেটাকে গুরুত্ব দেবে লোককে নাকি জামাতকে? এরপরে তো বঙ্গবন্ধুকে মেরা ফেলা হলো। বঙ্গবন্ধুকে মারার পরে 3 বছর পরে বঙ্গবন্ধু কিল্ড, সেই 3 বছর হাঁপাতে একটা রাষ্ট্রের খসড়া তৈরি করতে তাদের সময় গেছে। সেই সময় বিচারটাকে তারা অগ্রাধিকার না দিয়ে যেটা করেছে, ভয়ঙ্কর অপরাধীদেরকে ছাড়া অন্যদেরকে উনি জেনারেল অ্যামনেস্টি দিয়েছেন। ফলে 71-এ নানা ধরনের মানে দুষ্কর্মে জড়িত ছিল কয়েক লক্ষ লোক, লক্ষ লক্ষ লোক, তাদের মধ্যে 95%কে অব্যাহতি দিয়ে কেবল স্পেসিফিক অপরাধ যাদের বিরুদ্ধে আছে তাদের ক্ষমা করা হয়নি, সাধারণ ক্ষমা তারা পড়েনি, তাদের বিচার পরে করা হবে। কয়েকজনের বিচার হয়েছিল, জেল হয়েছিল, জিয়াউর রহমান আমলে তাদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে, এইটা একটা অন্য কথা। আরেকটা হচ্ছে যে অপরাধীদেরকে মুক্তি দেওয়া হয়নি, বলা হয়েছে পরে তাদের বিচার করা হবে। এই কারণে আপনার প্রশ্নের উত্তর এইটা, যে তখন এটা তাহলে সম্ভব হয়নি। তাহলে আমি এটা বলবো, ইতিহাসের দায়ভারে ইতিহাসে আওয়ামী লীগের দায়ভারও আছে জামাত বাংলাদেশের রাজনীতিতে সংগঠিত হওয়ার জন্য। আপনি বললেন তারা যুদ্ধ পরবর্তী সময়ে নানা কারণে বিচারকে অগ্রাধিকার দেয়নি। হ্যাঁ, এই অগ্রাধিকার না দেওয়ার মাঝেই অনেকটুকু দায়ভার আওয়ামী লীগের উপরও বর্তায়। 2 নম্বর, তখন জামাত এখানে ছিল না, জামাতের অ্যাক্টিভিটিস বন্ধ ছিল, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপরে নিষেধাজ্ঞা ছিল রাজনীতি করার। জামাত আনুষ্ঠানিকভাবে দল হিসাবে কার্যক্রম শুরু করছে জিয়াউর রহমান সাহেবের আমলে। তার যখন জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন থেকে গোলাম আজমকে আনার পর থেকে। ফলে আপনি যেহেতু ইতিহাস অধ্যয়ন করেন বলছেন, কাইন্ডলি এই তথ্যগুলো জানার চেষ্টা করবেন। প্রথম কথা হচ্ছে, ওই রকম যুদ্ধবিধ্বস্ত অবস্থায়, দুর্ভিক্ষাবস্থায় মানে প্রথমেই তাদেরকে ক্ষমা করা হয়নি, বলা হয়েছে যেই সমস্ত স্পেসিফিক অপরাধ আছে, মানবতা বিরোধী অপরাধ, যারা হত্যাযোগ্য অপরাধ, তাদের বিচার করা হবে ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু প্রথমে আগে এই রাষ্ট্রের কাঠামো তৈরি করতে হয়েছে, কনস্টিটিউশন তৈরি করতে, কোনো কনস্টিটিউশন ছিল না। তারপর হচ্ছে আপনার এই 1 কোটি লোককে পুনর্বাসন করতে হয়েছে, তাদেরকে খাদ্য ইত্যাদির ব্যবস্থা করতে হয়েছে। এই রাস্তাঘাট ধ্বংস ছিল, ব্রিজ ধ্বংস ছিল, সেগুলা ঠিক করতে হয়েছে, পোর্টগুলো ধ্বংস ছিল, সেগুলা মেরামত করতে হয়েছে, সেগুলা চালু করতে হয়েছে, অবকাঠামো তৈরি করতে। ফলে ওই একটা ব্যাপার, ওদের রাজনীতি শুরু হয়েছে জেনারেল জিয়াউর রহমানের আমলে। এইটা যদি চান আপনি ভবিষ্যতে কোনো সময়, নূপুর চৌধুরী যদি আবার আপনাকে আমাকে একসাথে দেন, আপনি তখন তথ্য বিনিময় করবেন, আপনি জানার পরে তথ্য বিনিময় করবেন, এই একটা। ফলে আওয়ামী লীগ ডাইরেক্টলি কখনো বিএনপির সাথে জামাতকে নিয়ে পলিটিক্স করেনি, ডাইরেক্টলি তাদেরকে সুযোগও দেয়নি, তাদের সাথে একসঙ্গে যে জোট করে কখনো মানে রাজনীতি করেনি। আর আমি যেটা বলেছি এর আগেও, যে দুটো নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগের আমলে আমার নিজেরই প্রশ্ন আছে, কিন্তু যেই নির্বাচনে প্রথম তারা ক্ষমতা আসছে সেইটা মানে তত্ত্বাবধায়ক, আরেকটা তত্ত্বাবধায়ক সরকার আমলে ফখরুল কি ডক্টর ফখরুজ্জামান, মঈনু আহমেদ জেনারেল, উনি ক্ষমতা জেনারেল মঈনুদ্দিন ক্ষমতা, ডাইরেক্টলি ফখরুদ্দিন আহমেদ ক্ষমতা ছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে। তার আমলে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন মধ্যে, সেইটা পাতানো নির্বাচন, এগুলো অনেক অনেক কথা বলতে পারে সত্যি না, জনগণ 2008 সালের নির্বাচনকে পাতানো বলে না, কিন্তু 2014 তারপরে বাংলাদেশে 3টা নির্বাচন হয়েছে। 2014, হ্যাঁ, আমি আপনার সাথে 18 এবং 24-এর ব্যাপারে, 14-এর ব্যাপারে হয়েছে, তার আগে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়েছে,
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে কলুষিত হলো, আজকে কি সেই আলোচনার সময় আছে? সুযোগ না না আছে না, নিশ্চয়ই আজকে নির্বাচন। না আজকে না, আমরা একটু মোটেই নির্বাচন নাই। এবং আজকে মূলত আমার হ্যাঁ, উদ্দেশ্য ছিল নির্বা- যে দুই প্রজন্মের চিন্তাধারার একটু সংমিশ্রণ করে আমার দর্শকদের একটু তথ্য দেয়া। খুবই ভালো, খুবই ভালো, থ্যাংক ইউ। কারণ আমি হচ্ছে আমরা এক এক জায়গা থেকে এক এক ভাবে চিন্তা করি, কিন্তু সবারই নিশ্চয়ই চিন্তাধারার একটু রেসপেক্ট কিংবা সম্মান এবং কিভাবে আমরা কিন্তু দিন শেষে সৈয়দ মোহাম্মদুল্লাহ সবাই বাংলাদেশকে ভালোবাসি। আপনি সেলিকে অবশ্যই জিজ্ঞেস করেন, সেও বাংলাদেশকে ভালোবাসে। নিশ্চয় আপনি নিশ্চয় বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, রোকেয়া আপা কাজ করে যাচ্ছেন, কিন্তু আমাদের আসলে কোথায় ঘাটতি আছে, চিন্তাধারার কোথায় ব্যবধান, সেই জায়গাগুলো আমি একটু খোঁজার চেষ্টা করছিলাম। সৈয়দ মোহাম্মদুল্লাহ বলেন। জি। না, এটা ডেফিনেটলি আমাদের পরস্পরকে জানতে হবে, আমাদের পরস্পরের ল্যাকিং আছে। আমার আন্ডারস্ট্যান্ডিং, রোকেয়াদের আন্ডারস্ট্যান্ডিং, শেলির আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে পার্থক্য থাকে। কিন্তু কথা হচ্ছে যে এই তথ্যগুলো আমি দিলাম, এগুলো সব যাচাই করে দেখবেন। আমি কোনো দল, আমি জীবনেও কোনোদিন আওয়ামী লীগ করিনি, জীবনেও না। এবং যখন বাকশাল হয়েছে আমি সেটা বিরোধীদের মধ্যে একজন ছিলাম। ফলে আমি কোনো দলের অন্ধ সমর্থক না। এবং আমি প্রথমেই বলেছি 18 সাল এবং 24 সাল নির্বাচন নিয়ে আমার নিজেরই মানে প্রশ্ন আছে, এবং আমি সেটার ব্যাপারে সমালোচকদের মধ্যে একজন। কিন্তু 14 সালের নির্বাচন অন্য ব্যাপার। তত্ত্বাবধায়ক সরকার তুলে দেওয়ার ব্যবস্থা তুলে দিলেও আওয়ামী লীগ দেওয়ার জাস্টিফাইড হয়েছে কিনা সেটা এক সেকেন্ড পরে বলছি। তুলে দেওয়ার পরেও আওয়ামী লীগের নেত্রী ডাইরেক্টলি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফোন করেছিলেন এবং নির্বাচনে আসার জন্য কথাবার্তা বলতে চেয়েছিলেন। বেগম জিয়া নির্বাচন মানে কথাবার্তা বলতেই রাজি হননি, সেটাতে তার সাথে কথা বলতেই রাজি হননি, হ্যাং আপ করেছেন। এইটা দিজ আর অন রেকর্ড, এগুলা ভিডিও পর্যন্ত এখনো পর্যন্ত আছে। তো এই একটা কথা। না, তারপরে তিনি কথা বলেছিলেন কিন্তু শেখ হাসিনার যে প্রস্তাবনা ছিল যে একটা সর্বদলীয় সরকার গঠন করা হবে এবং সেখানে একটা নির্বাচন হবে এবং বিএনপি চাইলে যে কোনো মন্ত্রণালয় নিতে পারে, বাট শেখ হাসিনা পাওয়ারে থাকবে, উনি প্রধানমন্ত্রী হিসেবেই থাকবেন। তো যেখানে একটা রাষ্ট্রের সর্বোচ্চ কমান্ডে শেখ হাসিনা থাকবেন, আর বাংলাদেশের ইতিহাস কি বলে কোন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে? তো আচ্ছা, শেখ আমি হাসিনা এই যেখানে জায়গাটি থেকে আমার সর্বোচ্চ। অনেকগুলো প্রশ্ন না আছে। আপনার সেলি নূপুর, আপনার আপনি কাছে। আমাকে বাধা জি দিবেন না। জি জি না জি জি নূপুর, জি, আপনি বলুন আমাকে বলুন। বাধা জি দিবেন জি না, জি বলুন, কারণ কিন্তু আপনার আপনি কাছে আমার প্রশ্ন আছে, সৈয়দ আপনি বলুন। ওয়ালিউল্লাহ, হ্যাঁ হ্যাঁ। কারণ আজকে তো নির্বাচনী, সৈয়দ ওয়ালিউল্লাহ জুলাইকে নিয়ে তার ষড়যন্ত্র তত্ত্ব বললেন, সবকিছু বললেন, আমারটাও আমি বলতে চাই। উনি বললেন যে শেখ হাসিনা ওখানে তারা বলেছে তত্ত্বাবধায়ক সরকার, এবং অনেকটা উনি 2014 সালের নির্বাচনকে উনি অনেকটাই, আমি ওনার বক্তব্যকে সম্মান করি। উনি মনে করছেন ওখানে প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না, কিন্তু ওখানে প্রশ্ন করার যথেষ্ট সুযোগ ছিল। সর্বোচ্চ ক্ষমতার সর্বোচ্চ আসনে অধিষ্ঠ হয়ে শেখ হাসিনা একটা নির্বাচন করবে এবং সেই নির্বাচন সুষ্ঠু হবে, এটা বিরোধী দল বিএনপি তো একটা রাজনীতি করে, এত বছরের রাজনীতি, হ্যাঁ, সেখানে বিএনপি জানে যে এই নির্বাচনে গেলে এটা সুষ্ঠু হবার কোনো 100% নিশ্চয়তা ছিল না, এবং যেটা হতো যে নির্বাচনে কারচুপি হতো, ইঞ্জিনিয়ারিং হতো, এবং তখন বিরোধী দল হিসেবে যেভাবে বিএনপি যেত সেখানে জনগণের রায় প্রতিফলিত হতো না। এ কারণে বিএনপি সেই নির্বাচন বর্জন করেছিল। এইটা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। শেখ ওকে, হাসিনাকে সর্বোচ্চ ক্ষমতায় রেখে কোনো সুষ্ঠু নির্বাচন আচ্ছা, আমি বাংলাদেশে সেই সম্ভব প্রসঙ্গে না। যেতে যাক না, চাই না। না সেলি, তার আপনার কথা যাক শেষ উনি, হয়েছে? না ওনার বক্তব্য আমি শুনলাম, এটা খুব ইম্পর্টেন্ট বাবু। উনি বলছেন যে যে কোনো মন্ত্রণালয় তারা চাইলে সেগুলা দিতে রাজি ছিলেন, ওনারা গ্রহণ করেন নাই, তাদের সন্দেহান হওয়ার কথা ছিল। তো বেগম জিয়া কি করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার উনি নিজের থেকে করেননি। এর আগে জামাতের কথা বলা হচ্ছে, জামাত এবং বিএনপি আওয়ামী লীগ একসাথে দাবি করার কারণে উনি বাধ্য হয়ে একটা ফার্স্ট নির্বাচন ওনারা মনে করেছিল। ফার্স্ট নির্বাচনের পরবর্তীতে তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে দিয়ে তারা তড়িঘড়ি করে আরেকটা নির্বাচন দিয়েছে, তাতে আওয়ামী লীগ পরবর্তী ক্ষমতা এসে, এটা একটা ইতিহাস। আরেকটা হচ্ছে তিনি কি করেছিলেন, প্রথম তো রহমান বিশ্বাসের ঘটনা গেল, দ্বিতীয় উনি তার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন মানে ইয়াজউদ্দিন সাহেব, প্রফেসর ইয়াজউদ্দিন সাহেবের সময় তিনি কি করলেন, তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকারের
ব্যবস্থা যেটা করেছিলেন সেটাতে ছিল পূর্ববর্তী লেটেস্ট সর্বশেষ মানের অবসর গ্রহণকারী চিফ জাস্টিসের নেতৃত্বে হবে। চিফ জাস্টিস যদি না থাকেন, অসুস্থ থাকেন, মারা যায় থাকেন, তিনি রাজি না হন, তাহলে তার সেকেন্ড পার্সন চিফ জাস্টিস ছিলেন জাস্টিস হাসান। জাস্টিস হাসানকে সে মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য, যাতে তিনি সর্বশেষ মানে রিটায়ার্ড চিফ জাস্টিস থাকেন, বেগম জিয়া কনস্টিটিউশন মানে সিস্টেম সংশোধন, কনস্টিটিউশন না রাষ্ট্রীয় ব্যবস্থা সংশোধন করে জাস্টিসদের অবসর গ্রহণের মেয়াদ 2 বছর বাড়িয়ে দিলেন, যাতে করে ওই 2 বছর বাড়ানোর কারণে চিফ জাস্টিস হাসান আরো 2 বছর ক্ষমতা থেকে তিনি সর্বশেষ চিফ জাস্টিস হন। ফলে এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে প্রশ্ন সাপেক্ষ করা, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে অকেজ করার ক্ষেত্রে সন্দেহ, মানে ওইটা নিয়ে সন্দেহ, মানে সিটিং গভর্নমেন্ট যদি থাকে সে মিসচিফ করতে চায় সেটাকে মানে তখন আমরা তারা কি করতে পারে না, ওই কারণে না মানে কিন্তু আমরা আরেকদিন এই আওয়ামী লীগ ইতিহাস নিয়ে, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা নিয়ে আলোচনা করব এবং নিশ্চয়ই দুজনের প্রতি আওয়ামী লীগ এসে রিকোয়েস্ট, তত্ত্বাবধায়ক না সরকারকে ক্যান্সেলই করে দিল। হ্যাঁ, এখানেই সেটাই বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা আই এগ্রি সেটা ঠিক, বাধাগ্রস্ত কিন্তু ওই হয়েছিল। তত্ত্বাবধায়ক হ্যাঁ, সরকারকে আমরা এই প্রশ্ন কারণে এই সাপেক্ষ, ইতিহাসগুলো জানা দরকার সৈয়দ মাহমুদুল্লাহ, সত্য কথা, কিন্তু এই কখনো তো ইতিহাসগুলো বললাম আমাদের জানা দরকার। দরকার কিন্তু হচ্ছে আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে প্রশ্ন সাপেক্ষ করে দিল কিভাবে, পরবর্তীতে এই নিয়ে সে সুযোগ নিলেন ওইটার কারণে যে ওইটার তত্ত্বাবধায়ক কারণে সরকারই বাতিল আমরা করে দিল। একটু রোকে আপার কাছে যেতে চাই। আজকে নির্বাচন নিয়ে আমি আজকে শুনতে চাই একটু, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে সৈয়দ মাহমুদুল্লাহ আরেকদিন আমরা আলোচনা করব। আজকে আমার অনুষ্ঠান শেষ করতে নিশ্চয়ই হবে নিশ্চয়ই। কিছুক্ষণের মধ্যে। রোকেয়া হায়দার, আপনি নির্বাচন নিয়ে কথা শুনছিলেন, তবে ছোট্ট একটি প্রশ্ন আমার সেহেলির কাছে করতে হবে, উপসংহারে গিয়ে আমি করব। রোকেয়া আপা, আপনি একটু যদি বলতেন, আপনি শুনছিলেন কিন্তু আমি বাংলাদেশের নির্বাচন, আজকে নির্বাচন, আমরা নিউ ইয়র্কের সময় অনুযায়ী বলছি আজকে নির্বাচন, কিন্তু বাংলাদেশের অনুযায়ী কাল হয়ে গেছে। জি রোকেয়া আপা। বাংলাদেশের নির্বাচন, আজকের নির্বাচন যদি বলেন, আওয়ামী লীগ এটাকে এক্সপেক্টেড, এটাই আশা করা যায় যে আওয়ামী লীগ এই নির্বাচন একেবারেই মানবে না এবং নাকচ করে দেবে, কারণ যেহেতু আওয়ামী লীগের এতে অংশগ্রহণ ছিল না। তবে আমরা এটাও জানি যে অনেক আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তারা ভোটও দিয়েছেন এবং হয়তো কিছু কিছু প্রার্থী হিসেবে এসেছেন যারা আওয়ামী লীগের প্রার্থী ছিলেন কিন্তু নির্দলীয় হতে পারেননি বা কিছু না, হয়তো বিএনপির সাথে জোট বেঁধে এসেছে এবং বিএনপি প্রচ্ছন্নভাবেই তাদেরকে সমর্থন দিয়েছে তাদের সঙ্গে এগিয়ে আসার। তো এই পরিস্থিতিতে যেটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, ভোটাররা, তারা চাচ্ছেন যে একটি স্থিতিশীল পরিবেশ, রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক দেশে। সেই জন্যে এই নির্বাচনটাকে তারা গ্রহণযোগ্য মনে করছেন। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে এই নির্বাচন সঠিক নয় এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরকার যে নির্বাচনের ব্যবস্থা করেছেন এটা কোনোভাবেই স্বতঃসিদ্ধভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তো এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশের মানুষ যদি মেনে নেয় এবং সরকার যারা গঠন করবেন বিএনপি, তারা যদি ভালোভাবে জনগণকে সঙ্গে নিয়ে এবং বিরোধী দলের কিছুটা, বিরোধী দল অবশ্যই সেই জামাত আসবে আবার, সেই প্রশ্নটাই উঠছে বারবার। আমি এত বিশ্লেষণে যাব না আজকে, কারণ আমি মনে করছি যে এই মুহূর্তে যেটা আমরা করছি, এই মুহূর্তের যেটা ঘটনা সেটা নিয়ে আলোচনা করছি, ইতিহাস ঘেঁটে দেখতে চাই না আমি। কারণ যেটা মাহমুদুল্লাহ ভাই বললেন যে হ্যাঁ, জামাতের সাথে আওয়ামী লীগ জোট বাঁধেনি কিন্তু প্রচ্ছন্নভাবে তাদেরকে সমর্থন করেছে, তাদেরকে সঙ্গে নিয়েছে। তাদের সমর্থন, জামাতের সমর্থনটা নিয়েই এরশাদ আমলে আওয়ামী লীগ বিরোধী দলে ছিলেন। তো এটা আমাদের আলোচ্য বিষয় নয়। বর্তমানের কথা আমি এটাই বলতে পারি যে সাধারণ মানুষ, বাংলাদেশের ভোটার যারা, ভোটার সংখ্যা কত ছিল, ভোট গ্রহণ কেমন হয়েছে, কারচুপি কতটা হয়েছে, রাতে কোনো ভোট পড়েছে কিনা, সন্ধেবেলায় ভোট পড়েছে কিনা, ভোটে যারা দেখেছেন, যারা অবজারভার ছিলেন, যারা পর্যবেক্ষণ করেছেন, তাদের মতামত কি, সব যদি গ্রহণযোগ্য হয় আর বাংলাদেশ যদি মনে করে বাংলাদেশের মানুষকে নিয়েই বাংলাদেশে যদি আজকে মনে করেন যে না, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য
স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই নির্বাচনটি গ্রহণযোগ্য হওয়া উচিত, এবং তারপর যারা দায়িত্ব নেবেন, ক্ষমতা বা শক্তি নিয়ে নয়, যারা দায়িত্ব নেবেন সেই দায়িত্ব তারা কিভাবে পালন করছেন, সেই দায়িত্বভার তারা যেভাবে মানুষের কল্যাণে সহায়ক হচ্ছে কিনা সেটা যদি তারা গ্রহণযোগ্য মনে করেন, বাংলাদেশ স্থিতিশীল হয়ে উঠলে হয়তো সামলে যাবে। এবং বিদেশিরা যেমন পর্যবেক্ষণ করেন এবং অনেক সময় অনেকেই মতামত দেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন যাই বলুন না কেন, তাদের মতামত তারা দেবেন, কিন্তু বাংলাদেশের মতামতটাকেই আমার মনে হয় যে মানে অগ্রাধিকার দেওয়া উচিত। আগামীকাল আবারও আমরা এই নির্বাচনের আলোচনা চলবে, রোকে আপাকেও আমি আগামীকাল পাবো, সে তো আগামীকালও আলোচনা করব। আজকের মতো একটু শেষ করতে হবে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আজকের মতো উপসংহারে যদি কি বলেন, এবং কালকেও আপনাকে আমরা পাচ্ছি, কালকেও আমরা আলোচনা করব বাংলাদেশের নির্বাচন নিয়ে। বাংলাদেশের নির্বাচন, আজকের নির্বাচনটি নিয়ে আমি উপসংহার চাই। 60% মতো লোক যদি ভোট দিয়ে থাকেন তো ফলে, এবং মোটামুটি ভাবে আমি প্রথমেই যেটা বলেছি, মোটা দাগে মানে সুষ্ঠু ভোট হয়েছে, মোটা দাগে। এইটা একটা কারচুপি, এটা সেটা তৃতীয় বিশ্বের যে কোনো দেশে এই ধরনের ঘটনা ঘটে থাকে, যে ছোটখাটো ব্যাপার এটা হয়ে থাকে। ফলে মোটা দাগে 60%-এর মতো লোক যদি ভোট দিয়ে থাকেন, এটা নিশ্চয়ই বাংলাদেশের জনগণ এই ভোটের পক্ষে রায় দিয়েছেন, এই উত্তরণের পক্ষে রায় দিয়েছেন। আর বিএনপি 2/3 বেশি আসন পেয়ে গেছে। তো আমরা আশা করব এই অতিরিক্ত আসন পাওয়ার কারণে, এর আগে আরেকটা অনুষ্ঠানে আমি আলোচনা করেছি, সেখানে বিএনপি পন্থী এক ভদ্রলোক এই কথা বলেছেন যে 2/3 তখনও হয়নি, যে না পেলে সম্ভবত ভালো হবে, কারণ 2/3 পেলে অনেক সময় মানুষ তো মানুষই, মানুষ তাদের চেতনা হারিয়ে ফেলে, তারা দাম্ভিক হয়ে যায়। তো যাই হোক, আমরা আশা করব সেটা যেন না হয়। অতীতের ভুলভ্রান্তি থেকে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধের দিকে না গিয়ে বাংলাদেশে মানে সুষ্ঠু শাসন দরকার। বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুব কাহিল, জনগণের বিপুল অংশ, গার্মেন্ট সেক্টর এখন বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন, বিশ্বব্যাপী ট্যারিফ ইত্যাদির কারণে বাংলাদেশ বেশ ঝামেলার ভিতরে আছে। তো ফলে ওভারঅল পরিস্থিতিতে একটা সুষ্ঠু নেতৃত্ব দরকার, সেজন্য একটা স্থিতিশীলতা দরকার। আরো একটা কথা বলতে ভুলে গেছি, বেশ অনেকের থেকে জানা গেছে, আপনাদের এখানে দুইজনই সম্ভবত আপনারা একটু বলেছেন, মানে আওয়ামী লীগ যাই বলুক না কেন আগে, শেষ পর্যন্ত আওয়ামী লীগের যারাই ভোট দিয়েছে, যথেষ্ট সংখ্যক লোক ভোট দিয়েছে, মানে সবাই ভোট দিতে যায়নি আওয়ামী লীগ পন্থীরা, এবং তারা ওভারওয়েলমিং মেজরিটি আওয়ামী লীগ আর বিএনপি কে ভোট দেওয়ার কারণে দুটো লাভ হয়েছে। একটা হচ্ছে যে বিএনপি ভূমিধস জয় পেয়েছে, 2 নম্বর হচ্ছে একটা আশঙ্কা যে ছিল জামাত মানে এমনকি মেজরিটি পেতে পারে, সম্ভবত মেজরিটি পেত না আমার ধারণা, তারপরও বিএনপি 151 বেশি আসন পেয়ে যেত, কিন্তু সেই আশঙ্কা থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। তবে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, আদর্শ বিরোধী এই দলের বিরুদ্ধে বাংলাদেশের অন্তরাত্মা আবার জেগে উঠবে। এবং এই যে শাহবাগ আন্দোলন যেভাবে হয়েছিল, এই যে আমাদের এই জুলাই আন্দোলনের অনেকে যদিও এটা মানে এক ধরনের কথা বলছেন, কিন্তু শাহবাগ আন্দোলনের তারাও তো বুড়ো হয়ে যাননি। ফলে আমাদের দ্বিতীয় নতুন প্রজন্মের ভিতরে নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের যে অন্তরাত্মা, মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেটা নিশ্চয়ই জাগ্রত আছে, এবং সেইটা শেষ পর্যন্ত আবার জাগ্রত হবে। এবং বাংলাদেশে একটা সংশোধিত চাইতে আমি বলবো পরিশোধিত, সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটা মুক্তিযুদ্ধের শক্তির উত্থান ঘটবে বলে আমি মনে করি। সেহেলি শারমিন, প্রশ্ন নয়, আপনার মতামত উপসংহারে তুলে ধরুন, কারণ আমার আজকে চেষ্টা ছিল এই জুলাই যোদ্ধা থেকে আমাদের প্রবীণ প্রজন্ম এবং সৈয়দ মোহাম্মদুল্লাহর সাথে আমি একটি জায়গায় পুরোপুরি একমত, এবং একটি জায়গায় উনার আর আমার খুব মিল, সেটি হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমরা কোনো রাজনীতির আদর্শের সেই জায়গাটিতে আমরা যাই না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে আপোষহীন। সেহেলি শারমিন। আমি বলবো যে মুক্তিযুদ্ধের পক্ষের আপনার আপনি বলছেন তুমি নূপুর যে আপনি মুক্তিযুদ্ধের আদর্শের লোক, আবার অন্য কোন দল বলবে তারা ন্যায় ইনসাফের লোক।
দিন শেষে মুক্তিযুদ্ধ আমাদের একটা ইতিহাস এবং অবশ্যই আমাদের একটা, আমি বলবো যে বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। এটাকে অস্বীকার যত করা হবে, যেই দলই করবে সে বারবার বারবার সুযোগ হারাবে। এবং আপনি দেখেন জামাতে ইসলাম, তারা বারবার বারবার সামনে আসছে, পিছিয়ে যাচ্ছে, এবং এই কারণে তারা এখনো বাংলাদেশ শাসন করার সুযোগ পায়নি বাংলাদেশের মানুষের কাছ থেকে। কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে আমার একটাই চাওয়া, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বলতে গিয়ে যদি ন্যায় বা ইনসাফ বা সুশাসন এগুলা যদি কম্প্রোমাইজড হয়, বাংলাদেশের মানুষ সেটা নিজেরাই ঠিক করে নিবে যে তারা কি চায়। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের চর্চাই করেছে গত 17 বছর। তারা সবসময় বড় করে বলতো তারা মুক্তিযুদ্ধের একমাত্র শক্তি, কিন্তু আওয়ামী লীগের পতন কিভাবে হলো? আমি জানি সৈয়দ ওয়ালিউল্লাহ স্যার উনি মোহাম্মদুল্লাহ, বলছেন, মহিউল্লাহ, সরি, হ্যাঁ, উনি মোহাম্মদুল্লাহ। বলছেন যে, মোহাম্মদুল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সৈয়দ মাহমুদুল্লাহ, আই এম বললেও ভেরি সরি, হবে। জি, জি। সৈয়দ, হ্যাঁ স্যার, উনি বলছেন যে জুলাই ষড়যন্ত্র ইউনুস করছেন, কিন্তু এত কিছুর মাঝখানে আমি একটা, মানে আমার কাছে মনে হলো যে বাংলাদেশের মানুষের যে ক্ষোভ বা অভিমান ছিল একটা দুঃশাসনের প্রতি, সেই জায়গাটা আমার মনে হয় যে কম গুরুত্ব দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, অ্যান্ড আই এম ভেরি সরি। আমি আপনাকে, আমার হ্যাঁ, কাছে যেটা শুনে মনে হলো একজন মানে শ্রোতা হিসেবে, হ্যাঁ, দিন শেষে বাংলাদেশের মানুষকে যারা সুশাসন দিবে, যারা আহ, গণতন্ত্র চলবে, গণতন্ত্রের পথে চলবে, এবং যারা ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবে না নানান অজুহাতে, হ্যাঁ, আজকে বিএনপি যদিও এসে বলে যে আমরা এত বিপুল ক্ষমতা পেয়ে, মানে বিপুল ভূমিধস জয় পেয়েও একটু যদি ছোট্ট বলে করে যে, আমার শেষ করতে হবে। জি। হ্যাঁ, আমি বলছি যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, এবং তারপরে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে, আমার মনে হয় আরেকটা জুলাই অভ্যুত্থান হতে পারে। অবশ্যই আমি এই জায়গাটিতে আপনার সাথে একমত যে কোনো চেতনায় বিক্রি করে যেন ক্ষমতায় অধিষ্ঠিত থাকার সেটি মন্ত্র না হয়। সেটা কিন্তু আমরা সবাই চাই, সেটি আমরা চাই যে গণতান্ত্রিক চর্চাটি বাংলাদেশে অব্যাহত থাকুক। আপনাদের তিনজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমার চেষ্টা ছিল আমার অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের দুই প্রজন্মের কি ধরনের চিন্তা ভাবনায় নির্বাচনকে কেন্দ্র করে সেটি একটু উপস্থাপন করা। একটু যুক্তিতর্ক হয়েছে, কিন্তু সবাই আমরা দিন শেষে একটি কথাই বলতে চাই, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। আগামীকাল আবারও আলোচনা হবে। সৈয়দ মাহমুদুল্লাহ, রোকেয়া আপা ভালো থাকবেন, সেহলি শারমিন আপনিও ভালো থাকবেন। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং দিন শেষে যেটি বলতে চাই, প্রবাসী আমরা যারা থাকি তারা মনে হয় একটু বেশি ভালোবাসি, সে কারণে বাংলাদেশকে নিয়ে এত চিন্তা ভাবনা আমাদের। এবং দর্শক বলে রাখতে চাই, দা নূপুর চৌধুরী শোর আজকে বিশেষ আয়োজন, যেখানে আমরা কথা বলছি বাংলাদেশের নির্বাচন নিয়ে।